ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. বিছানায় শুয়ে আছে, উপরে বৃষ্টি পড়ছে, সেই মহিলার মাথা কেটে দিল। অসংখ্য উদাহরণ। কি সরকার চলছে এটা? কি সরকার? এখন আপনারা হলের মধ্যে, বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় পাবেন কৃষকের সবজি? কোথায় পাবেন সবচেয়ে বড় ধান, বড় ফসল আমন? কোথায় পাবেন? পাবেন না। কি করে উৎপাদন করবে? নষ্ট হয়ে যাচ্ছে, সরকার নেই। সরকারের নজর কোথায়? সরকারের নজর অন্যদিকে। কি করে ব্যবসা বাণিজ্য হবে? কি করে আপনাকে ট্যাক্সেশন আপনার উপরে কর আরোপ হবে? জমি রেজিস্ট্রি করবে, ট্যাক্স বেশি। নামজারি করবেন, ট্যাক্স বেশি। বন্টন জমা করবেন, ট্যাক্স দিন। অনেক অনেক গুণ বেশি। সব ক্ষেত্রে, আপনাদের জীবনের সব ক্ষেত্রে, আমি শুধু কৃষক সেবার কথা বলতে বলার জন্য বলছি না। রেভিনিউ চাই, মুখ্যমন্ত্রীর কথায় রেভিনিউ রেভিনিউ রেভিনিউ। ত্রিপুরাটাকে নিজের পায়ে দাঁড়াবে, আপনার চামড়া খুলে দিয়ে ঢোল বাজাবে। এই হচ্ছে সরকার। আর তার অভিমুখ হচ্ছে হিটলারের প্রতিষ্ঠিত রাস্তা। বিচার চাইতে পারবেন না। আমি অ্যাডভোকেট, আমি কার হয়ে মামলা করব, কোন মামলা করব, কে ঠিক করবে? আমি ঠিক করব না। আগরতলায় তা ঠিক করতে পারেন না আপনি। আমি জোট রাজত্বে দেখেছি অতটুকু। খুনের আসামি হুমকি দিচ্ছে টেলিফোনে জজকে, জামিন দিয়ে দাও। এখন তো ওটা তো আছেই। তারপরে আপনার পক্ষে কোন উকিল বাবু জানাতে পারবেন না। আপনি কি পেশা নেবেন তা নির্ভর করবে, জানতে হবে ওদের কাছ থেকে। কোন নিন্দা হয়েছে? সংবাদ মাধ্যম তার প্রতিনিধি ঠিক করার জন্য তারা ভোট করবে না। আমি ঠিক করব সংবাদ মাধ্যমের প্রতিনিধি কে হবে। কোন রাস্তা? এর বিরুদ্ধে কে দাঁড়াবে? আমি আপনাদের কাছে একথাই বলবো, মহকুমা যাবেন, কনভেনশন করবেন, ঠিক আছে, এটা দলের বিষয় নয়। কে কোন দল করেন তার বিষয় নয়। কালকে দেখলাম কংগ্রেসের লোকরা মিছিল করছে এই ফসলের জন্য। আসুন না ধর্মঘট থেকে, ত্রিপুরায় একসঙ্গে ধর্মঘট করি। আমরা ধর্মঘট ডেকেছি। এখানে দল, পতাকা, রং কিচ্ছু দরকার নেই। 7,500 টাকা চাই। গরিব মানুষ সাহায্য চায়। কেন একসঙ্গে বলতে বলো সবাই? এই না হলে পরে এই ফ্যাসিস্ট সুলভ যে আক্রমণ, সে আক্রমণকে রোকা যাবে না, রুখতে পারবো না। অনেক রক্ত যাবে, অনেক শহীদ হবে, রুখতে হয়তো কষ্ট হবে। তার জন্য আমার আবেদন, এই কনভেনশন গুলোকে এমন কায়দায় করুন, প্রচার ব্যবস্থা সবাইকে একজোট হতে পারে, একমত ধরে গ্রামীণ সমস্ত কৃষক, কৃষি মজুর যেন এক কথায়, এক বাক্যে প্রতিবাদে সামিল হয়। শহরের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, কর্মচারী, ছোট মাঝারি দোকানদার নিজের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমার রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার জন্য আমাকে এক হতে হবে। এই কথা বলে করতে হবে। আমাদেরকে বাধ্য করবে আদানি তার প্রয়োজনে কোন চাষ করতে হবে। ধান করব, গম করব, না অন্য কিছু করব। এটাই হচ্ছে মূল কথা। এবং কৃষক সমিতি না, আপনি দেখবেন 27 তারিখ 26 তারিখ ধর্মঘটের পরে 27 তারিখ প্রথম যারা ধর্মঘট ডাকলো তাদের সঙ্গে কৃষক সমিতির কোনো সম্পর্ক নেই। পরেই কি কৃষক সমিতি বলছে, সারা ভারত কৃষক সভা বলছে আমরা সমর্থন করবো তোমাকে। তারা বিজেপি দলের সহযোগী মানতে পারছে না। ভীষণ ভয়াবহ সংকট। 2019 সাল, আমার রিপোর্ট নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ভারত সরকারের সংস্থা, মোদীর সংস্থা, তাদের হিসাব অনুসারে
42,480 জন কৃষক আত্মহত্যা করেছে। এতে একজন মহিলার নাম নেই, কিন্তু মহিলারা আমাদের দেশের ক্রাইম রেকর্ড ব্যুরো, এরা জমির মালিক কৃষক হিসাবে বিবেচিত হন না, যদিও আমরা মনে করি তারা অর্ধেক, তারা জমির মালিকও। কিন্তু এই 42,400 লোকের মধ্যে একজন মহিলা নেই, আত্মহত্যা করছে। কেন? আর পাচ্ছে না, আর খালি জানতে রাজি না, দিনের যারা অপমানে আত্মহত্যা করছে। কোথায় প্রতিশ্রুতি আর কোথায় দাঁড়িয়েছি আমরা? আমি 19 সালে প্যান্ডামিকের আগের কথা বলছি, কিন্তু খেয়াল রাখবেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসাব বলছি। একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সংগঠন, কৃষিভিত্তিক সংগঠন, এনজিও, এরা কয়েকটা রাজ্যে সার্ভে করেছে, তথ্য নিয়েছে। তথ্য নিয়ে কি দেখলো? আমাদের দেশের 100 জন কৃষকের মধ্যে 76 জন কৃষক কৃষিকাজ ছেড়ে দিতে চায়। পোষায় না, লাভজনক না। এর বেশি আপনাদের বলার দরকার নেই, আপনারা বুঝতে পারবেন কেন লাভজনক নয়, কেন তাদের পোষায় না। আমাদের দেশের মোট জনসংখ্যা 100 জনের মধ্যে, 100 পরিবারের মধ্যে 52টা পরিবার সরাসরি কৃষির উপরে নির্ভরশীল। কমছে কমছে কমছে, এখন 52টায় দাঁড়িয়েছে সরকারি তথ্যে। 100 পরিবারের মধ্যে 52 পরিবার কৃষির উপর নির্ভরশীল। তারা দেশের জিডিপি, দেশের গড় জাতীয় উৎপাদনের কি দিচ্ছে? ক্রমশ ক্রমশ কমছে কমছে কমছে। 47 সাল থেকে কৃষকের জাতীয় গড় উৎপাদনের দেওয়া, এটা কমতে কমতে এখন দাঁড়িয়েছে 13.2%। কৃষক কাজে যাবে না, ক্ষেত মজুর মাঠে যাবে না, বাজারে আসবে না। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, তাকে কার্যকরী করব। কেন এই সিদ্ধান্ত নিতে হলো? আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের কাছে বলবো, সময়ের কথা বিবেচনা করে। এবং আপনারা যারা এই মিটিংয়ে আছেন, তারা, আমি জানি তারা সামনের সারির বাছাই করা নেতৃত্ব বা কর্মীরা এসছেন। এই দাবিগুলো যে দাবির ভিত্তিতে আমরা ধর্মঘটের কথা বলছি, এই দাবিগুলো কি রূপায়ণ করা কোনো সরকারের পক্ষে অসম্ভব? বর্তমান সাংবিধানিক অবস্থায়, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো সরকার, বিজেপি নয়, যে কোনো দলের সরকার, এই দাবিগুলো মেটানো সম্ভব। এটা আমরা দেখেছি প্যান্ডামিকের সময়তে, করোনা অতিমারীর সময়তে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার দেশের নাগরিকদের, যারা গরিব, তাদেরকে যদি $1200 সাহায্য দিতে পারে অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, কানাডার সরকার যদি 4 মাসে $2,000 করে সাহায্য দিতে পারে, এত সমাজতান্ত্রিক না? ভারত সরকার পারবে না কেন? ভারতের কি সে অর্থনৈতিক সামর্থ্য নেই? 1000 বার আছে। কেন হচ্ছে না? রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই কাজটুকু করা যায়। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশের বর্তমান সরকার, ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের সেই রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। এতে যদি কোন ট্রেড ইউনিয়ন, কোন কৃষক সংগঠন, যুবকদের কোন সংগঠন অসন্তুষ্ট হন, আমার তো আর ফেসলা যাওয়ার সুযোগ নেই, আমি অনেক দূর ছেড়েছি। বর্তমান সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এটা সম্ভব। 2, একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে যে কোভিড-19 করোনা মহামারীর ফলে দেশের অর্থনীতি আজকে চরম সংকটজনক অবস্থায় গেছে, যা মোটেই ঠিক নয়। আমরা মনে করি না,
এটা ঠিক না। আপনি দেখুন 2017-18, 18-19, 19-20 এবং 20-21 সামনে কি হবে। ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতি, আমি অর্থনীতির কিছুই বুঝি না, কিন্তু এই কথা বুঝি ধীরে ধীরে ভারতবর্ষের অর্থনৈতিক ক্রম অবনতি হচ্ছে। 7.1% থেকে এটা 2.3% নেমেছে। তারপরেই করোনা অতিবারী, তারপরে তো এখন 23.9 প্রথম কোয়ার্টারে, -5 ট্রিলিয়ন অর্থনীতির গল্প শুনছি আমরা। ধান্দাবাজির একটা সীমা থাকা দরকার, একটা সীমা থাকা দরকার। কাজে এই যে অর্থনীতির ক্রম অবনতি, আমাদের দেশের অর্থনীতি সর্বনাশান্ত হয়ে গেছে। অর্থনীতিতে বলছেন, রাজনৈতিক নেতারা বলছেন, বিভিন্ন সংগঠন বলছে, কে তার জন্য দায়ী? ভারত সরকারের গৃহীত নীতি, বিভিন্ন রাজ্য সরকারগুলোর, বিজেপি এবং বড়লোকদের সরকারগুলোর গৃহীত উদার অর্থনৈতিক নীতি, এর মধ্যেই করোনা অতিবারী। হ্যাঁ, করোনা অতিবারী এবং লকডাউন আমাদের উৎপাদন ব্যবস্থায় ব্যাপক ক্ষতি, ভীষণ ক্ষতি করেছে। এও স্বীকার করছে না, এ তো মরার উপরে খারার মতো অনেকটা। যাই হোক, আমি এই প্রস্তাব উত্থাপন করার সময় আমাকে বলা হয়েছিল যে তবে মানিকদের শ্রমিক কোড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন, কৃষকদের বিরুদ্ধে 3টা বিল পাস করেছে। আমি সেই বিল নিয়ে এটা উপযুক্ত জায়গা নয় বিস্তারিত আলোচনা করব না। আমি প্রথমে বলবো, সম্পূর্ণ অসংসদীয় কায়দায় সংসদে এই পদ্ধতি চলে না। সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে এই 4টা শ্রমিক কোড, বিদ্যুৎ বিল এবং 3টা কৃষি সংক্রান্ত আইন কর্পোরেটদের উপহার দিয়েছে। ভারতীয় সংসদের যে ঐতিহ্য, যারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন, ভারতীয় সংসদের সমস্ত ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়েছে। সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব। কালকেও প্রধানমন্ত্রী সার্বভৌমত্বের কথা বলছে। আমাদের দেশের সার্বভৌমত্ব হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। ভোট দেবে, বিহারে ভোট হচ্ছে, ভোট দিচ্ছেন, কি করে আপনি আপনার সার্বভৌমত্ব প্রয়োগ করবেন? আপনার জনপ্রতিনিধির মাধ্যমে। আর আপনার জনপ্রতিনিধি এমএলএ, এমপি, পার্লামেন্ট, বিধানসভায় প্রশ্ন করতে পারবেন না। সরকার কোনো জবাবদিহি করতে বাধ্য নয়। আপনার এমএলএ, এমপি, আপনার নির্বাচিত প্রতিনিধি, আমি ট্রেড ইউনিয়ন আর কৃষক সভার ডিওএফ যাই করি না কেন, আপনার নির্বাচিত প্রতিনিধি কোন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার অধিকার আছে আপনার পক্ষে দাঁড়িয়ে। এবং একজনও যদি দাবি করে যে চেয়ার করবেন, স্পিকার বা চেয়ারম্যান, ওনার দায়িত্ব হচ্ছে তা রেকর্ড করা। আমার প্রতিবাদ, আমার জনগণের প্রতিবাদ, এই 4টা শ্রমিক করে 3 বিদ্যুৎ বিলে এবং 3টা কৃষক বিলে আমার নাম লেখা থাকুক। আমি বিরোধিতা করলাম না, হবে না, হয়নি। কি বলবেন এটাকে? ক্রমবর্ধমান ভাবে ফ্যাসিস্ট পথে শৈল শাসনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। না ত্রিপুরায় নয়, শুধু গোটা দেশে। যদিও গণতন্ত্রের কবর কিভাবে রচিত হয়েছে, কি চলছে দেশটার মধ্যে, বুঝতে তো কোনো অসুবিধা হয় না। আর এরা আবার গণতন্ত্রের ব্যাখ্যা দেয়, গণতন্ত্রের কথা বলে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখানে মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, লাঠি পেটা করে, জল কামান ছড়ে, কোনো পারমিশন দেওয়া হয় না। শাসক দল মিছিল মিটিং করতে পারবে, আমরা মিছিল মিটিং করতে পারবো না। আমরা ধর্মঘট ডেকেছি, আমরা রাস্তায় নামবো, আমরা কথা বলবো, আমরা মানুষের কাছে প্রচারটা পৌঁছে দেবো, এই অধিকারটা পর্যন্ত নেই। এখানে মামলায় গ্রেপ্তারও করা হচ্ছে।
বিভিন্ন মামলা দিচ্ছেন। এই অবস্থার মধ্যে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার যে সংগ্রাম, এই সংগ্রামে ব্যাপক অংশে মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনের দিকে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, এবং এই পথে আমাদের যাওয়া যেতে হবে। যারা পথে আপনারা দেখছেন এই সময়ের মধ্যে আপনি তো কোনো কাজকর্ম কিচ্ছু নেই আমাদের রাজ্যে, কিচ্ছু নেই, একটা ড্রাই শুকিয়ে গেছে সবকিছু। তার মধ্যে দিয়ে গরিবদের জন্য যে ভাতাটা পেত সেই ভাতাটা পর্যন্ত কেটে দিচ্ছেন, রেশনটা পর্যন্ত ঠিক মতো পৌঁছায় না, চিনি দিচ্ছেন সে চিনি পর্যন্ত ব্যাকডেটেড চিনি, যা খুশি তা চলছে, একটা অরাজকতা গোটা রাজ্যে চলছে, মানুষের অধিকার বলতে কিচ্ছু নেই। এবং সেখানে গিয়ে আমাদের শ্রমজীবীদের অধিকার তো এই সরকার পরিবর্তন হওয়ার পর 2018-তে যখন নতুন সরকার আসছে তখনই কিন্তু আমাদের অধিকারটা কেড়ে নিয়েছে। আর এখন গিয়ে যারা একটু সাধারণ উচ্চ স্তরের মানুষ ছিলেন তাদেরও অধিকার থাকছে না। লক্ষ্য করছেন এই যে আমাদের সাংবাদিকদের এবং উপরে যে আক্রমণ চলছে, সংবাদ মাধ্যমের উপরে যে আক্রমণ চলছে, এটা তো নতুন সংস্করণ এবং এমন জায়গায় চলে গেছে, একেবারে অসহিষ্ণুতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কোনো কথা শুনবো না, কারো কথা শুনতেও চাই না, যা মনে আসছে তাই করবো, যেভাবে চলছি সেইভাবে চলবো, এই ধরনের ভাবনা নিয়ে আমার দেশের রাজ্য সরকার, ভারত সরকার যেমন চলছে, রাজ্য এই সরকারটি এভাবে চলছে। আর আমরা সেখানে আমাদের চ্যালেঞ্জ দিতে হবে, ব্যাপক ঐক্য গড়ে সবাই বুঝতে পারছেন তার অভিজ্ঞতা নিরিখে যেভাবে চলতে পারে না, একটা ব্যাপক ঐক্য গড়ে তুলে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদের মানসিকতা তৈরি করতে পারবে। এবং ত্রিপুরা রাজ্যে এই ধরনের আক্রমণ আগেও এসছে, রাজ্যের মানুষ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন এবং পরিবর্তনও নিয়ে এসছেন, এই ঘটনা আছে। সেখানে দাঁড়িয়ে এই আক্রমণের কাছে মাথা নোয়ানোর প্রশ্ন নেই, সামনের দিকে আমাদের এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনারা জানেন আরেকটা সমস্যা আছে, 10,323 এদের ছাঁটাই হয়েছে, তাদেরকে কর্ম বলেছে যে নির্বাচনে জিতেই তাদের ব্যবস্থা করে দিলেন, কিচ্ছু করলেন এখন পর্যন্ত, অলরেডি 2.5 বছর উপর হয়ে গেছে। 10,323-এর মধ্যে যারা এখনো ছাঁটাই হয়েছেন, কাজ পায়নি, তারা লড়াই করছেন, তারা আন্দোলনে নেমেছেন, তারা রাস্তায় নেমেছেন। আমাদের দায়িত্ব হলো এই আন্দোলনের পেছনে সমর্থন করা এবং এটা নিয়ে মানুষকে বোঝানো, সংগত যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের এটা নিয়ে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। এই বিষয়গুলিকে সামনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের কনভেনশনের পর থেকে 10 তারিখের মধ্যে আমরা বিভাগ ভিত্তিক কনভেনশনগুলো শেষ করব। বিভাগ ভিত্তিক কনভেনশন শেষ করে আমাদের যেতে হবে, রাস্তায় নামতে হবে, মিছিল, মিটিং, পোস্টারিং, লিফলেট দিয়েছি আমরা, লিফলেটগুলো বিতরণ করা, এই কাজ আমাদের করতে হবে। এবং সেখানে গিয়ে আমরা ছাপানো পোস্টার দিচ্ছি, পোস্টারগুলো লাগাতে হবে এবং সমস্ত গ্রাম থেকে শহর এমন কোন এলাকা বাদ যাবে না যেই এলাকায় পোস্টারটা লাগানো হয়নি। সর্বত্র আমাদের পোস্টার লাগানোর জন্য সেখানে উদ্যোগ নিতে হবে, বাজার সভা করতে হবে, পথসভা করতে হবে, মানুষকে বুঝাতে হবে কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, সেটা যার যার বিভাগে বসে আলোচনা করে আপনাকে সেই পরিস্থিতির ভিত্তিতে দাঁড়িয়ে নিজেকে সেখানে সিদ্ধান্ত, সেখানে কাজগুলো করতে হবে। আমাদের বক্তব্য হলো ধর্মঘট সেখানে গিয়ে ব্যাপকতা নিতে গেলে বিশেষ করে পরিবহন শ্রমিকদের মধ্যে প্রচারে নিয়ে যেতে হবে, অন্যান্য অংশের মানুষ যারা আছেন তাদের কাছে প্রচারে নিয়ে যেতে হবে, দোকানের কাছে যেতে হবে, হাত জোর করে গিয়ে আমরা বলবো এই দাবি শুধু আমাদের দাবি না, আগের যে 12 পয়েন্ট দাবি সেটাও আছে, আগে যে 12 দফা দাবিতে আমরা ধর্মঘট করছি এটাকে যুক্ত করে কিন্তু এটা সবটা মিলিয়ে এই দাবির পেছনে আপনাদেরও সমর্থন চাই, আপনিও পাশে আসেন, সকলে মিলে আমরা সেই আন্দোলনে সামিল হই, এই আবেদন আমাদের নিয়ে যেতে হবে। এবং এখানে ব্যাপক মানুষের কাছে আমরা আমাদের বক্তব্যটা পৌঁছাতে বললাম, নিয়ে যেতে বললাম, এটা যাতে সমস্ত ইউনিয়নগুলো, সমস্ত গণসংগঠনগুলো এবং সমস্ত ট্রেড ইউনিয়নের যারা আছেন সকলেই মিলে কত বেশি আপনার লর্ড ইউনিটে, যেটা এবার 10টা ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ থেকে বলেছে একেবারে গ্রাসরুট নিচতলা পর্যন্ত সেখানে পৌঁছার জন্য উদ্যোগ গ্রহণ করে প্রচারটাকে নিয়ে যাও, এই ভয়ঙ্কর আক্রমণ সম্পর্কে বোঝাতে হবে এবং এই ভয়ঙ্কর আক্রমণকে প্রতিরোধ করার জন্য কিভাবে এগিয়ে যেত সেটা বললাম। এবং এই কাজ যত কঠিনই হোক আমাদেরই করতে হবে, কাজটা কঠিন না, শ্রমিক শ্রেণীর হারানো কিচ্ছু নেই, মনে হবে আপাতত এটা কঠিন, কিন্তু আমরা কঠিন মনে করি না, কারণ পৃথিবীর ইতিহাস, দেশ বিদেশের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, রাজ্যের এবং দেশের ইতিহাস থেকে এই শিক্ষা পেয়েছি, আমরা যদি নামতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে অসম্ভবকে সম্ভব করা যায় এবং এটা করব, এই মানসিকতা নিয়ে আমরা রাস্তায় নামবো।
এটা আমাদের করতে হবে। শ্রমিক শ্রেণীকে দায়িত্ব দিতে, সঙ্গে কৃষককে পেয়ে গেছি আমাদের। এটা দারুণ। গোটা ভারতবর্ষের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে নতুন পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে কাজটাকে আমাদের সাফল্যের কিনারায় নিয়ে যেতে হবে। প্রতিরোধ আমরা গড়ে তুলবো এবং প্রতিবাদের মানসিকতা তৈরি করব এবং এই লড়াই চলবে। লড়াইয়ের স্লোগান থাকবে, হয় সরকার নীতির পাল্টাও, আর নতুবা এক সময় ট্রেড ইউনিয়ন গুলো বলতে বাধ্য হবে, নীতি যারা পাল্টায় না, আক্রমণই শুধু বিশ্বাস করে, লুটপাটে বিশ্বাস করে, দেশটাকে ছাড়খাড় করে দেওয়ার বিশ্বাস করে, সে একদিন হয়তো এই ট্রেড ইউনিয়ন গুলো তাদের স্লোগান তুলতে হবে, এবার সরকারটাকেই পাল্টিয়ে দাও। এই স্লোগান কিন্তু আসবে। লক্ষ্য করছেন তো লাতিন আমেরিকার কিছু দেশে কিভাবে শ্রমজীবীরা রাস্তায় নেমেছে গত কিছুদিন ধরে। লক্ষ্য করুন, সারা বিশ্বে কিন্তু একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, রাস্তায় নামছে লাখ লাখ মানুষ নেমে সেখানে সরকারের নীতির পরিবর্তনে বাধ্য হচ্ছে। কোথাও কোথাও সরকারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের দেশে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আগামী দিন ব্যাপক ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে সামনের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করতে। আমি অনুরোধ রাখবো, এ রাজ্যের বিএমএস আমি দেখলাম সেদিন সংবাদপত্রে লক্ষ্য করলাম আমরা যে তার মিছিল করেছে শ্রম কোডের বিরুদ্ধে। ভালো, তাহলে বিসিডি যদি করে থাকে তাহলে ধর্মঘটের বিরুদ্ধে করা উচিত না? এই শ্রম কোডই তো এই ধর্মঘটের অন্যতম দাবি, তাহলে ধর্মঘটের বিরোধিতা আপনাদের করা উচিত না? নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এটা বিরোধিতা করেন লাভ হবে না। গোটা শ্রমজীবীরা টকবগে অবস্থা হয়ে আছে, এরা আক্রান্ত, এরা জর্জরিত। কে কোন ইউনিয়ন করে সেটা পরের প্রশ্ন, তারা তো আক্রান্ত। এখানে বিএমএস তারা যেটা প্রতিবাদ করেছে গত 28 তারিখে লক্ষ্য করলাম, আমরা আহ্বান রাখবো ধর্মঘটে সামিল হন। ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন এক মঞ্চে এসছে, আপনারা কেন বেড়ে যাচ্ছেন? যদি সত্যিকারের বিরোধিতা চান, মনের থেকে বিরোধিতা চান, আর এখন এই যদি বিরোধিতার লক্ষ্য হয় যে আমার র্যাঙ্ক, আমার নিচটা তো ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? স্লোগানটাকে সামনে নিয়ে আসতে হবে নিচটাকে ধরে রাখার জন্য। তাই যদি হয়, আপনার মনের মধ্যে যদি সত্যিকারের বিরোধিতা মানসিকতা থাকে, তাহলে ধর্মঘটকে সমর্থন করুন। এই আহ্বান রইল। আইন হিসেবে আমরা বলবো, আপনারা সর্বভারতীয় স্তরে ধর্মঘটের সঙ্গে আছেন, আপনাদের কাছে আবেদন জানাবো, অনুরোধ করবো, সকল ট্রেড ইউনিয়নের কাছে অনুরোধ করবো, ঠিক আছে নীতিগত প্রশ্নে, কিছু কিছু প্রশ্নে, আদর্শগত প্রশ্নে আপনাদের সঙ্গে আমাদের কোথাও কোথাও পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা প্রশ্ন তো এক হওয়া উচিত, দেশটা আমাদের, এই দেশটা আমরা গড়ে তুলেছি, এই দেশটাকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। এই যে দেশাত্মবোধ, দেশপ্রেম নিয়ে শ্রমিক শ্রেণীকে যে আন্দোলন গোটা দেশে গড়ে তুলছে, সেই আন্দোলনে আপনারা সামিল হন। যদি দেশটাকে ভালোবাসেন, শ্রমজীবীদের সত্যিকারে যদি ভালোবাসেন, চলুন হাতে হাত নিয়ে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের প্রেক্ষাপট এখানে তৈরি করি এবং এই সংগ্রামে আমরা সবাই এগিয়ে আসবো। লাস্ট আমি যেটা বলবো, তফসিল অংশের মানুষের উপর, উপজাতি অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, এদের উপর চরম নির্যাতন চলছে, মহিলাদের উপর চরম নির্যাতন চলছে। এটার বিরুদ্ধে এদেরকে বাদ দিয়ে আন্দোলন, শক্তিশালী আন্দোলন সম্ভব না। কাজে এদের যে সমস্যাগুলো আছে, এই অংশের মানুষের যে কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো সম্পর্কে আমাদের অনুধাবন করতে হবে এবং একাত্ম বোধ নিয়ে একাত্মভাবে লড়াই সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই কথাগুলো রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছেন, সেন্ট্রাল প্রজেক্টের টাকা পেতে গেলে বিদ্যুৎ ক্ষেত্রের বন্টন, মানে আপনার বাড়ি ঘরে যারা বিদ্যুৎটা দেয়, এই বন্টন ক্ষেত্রটাকে বেসরকারিতে দিয়ে দিতে হবে এবং বন্টন ক্ষেত্র বেসরকারিতে দেওয়ার কাজ শুধু আপনাদের রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার লক্ষ্য করেছেন। অলরেডি কৈলাস শহর, ওইদিকে আমবাসা, ওইদিকে সাবরুম, এদিকে মোহনপুর 4টা ডিভিশন তুলে দিয়েছে, আগরতলাও তুলে দেওয়ার জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। এটা ফলটা কি দাঁড়াবে? বিদ্যুতের মতো ক্ষেত্র যদি বেসরকারি হাতে যায়, সাধারণ মানুষ কোনো বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না, কারণ মাসুল তারা নির্ধারণ করবে, মাসুল বাড়বে এবং পরিষেবা ব্যবস্থা যেটা ভালো বলছে উন্নত করবে। প্রথম দিকে দেখবেন চারা করে বড়শি দিয়ে মাছ তোলা লাগে, গন্ধ শুকে সেখানে মাছ আসে, তারপর এটাকে টক টক করে তুলে নিয়ে যায়। ঠিক এইভাবে প্রথম দিকটাকে একটু ভালো দেখাবে বাজারটাকে ক্যাপচার করার জন্য, তারপর মানুষের কোপটা বসাবে। আমরা লক্ষ্য করলাম বেসরকারি ক্ষেত্র এনরন এসছিল আমেরিকা থেকে আমাদের মহারাষ্ট্রে, পালিয়ে গেল, উল্টে গিয়ে ওয়াশিংটনে মামলা করে 1000 কোটি টাকার উপর জরিমানা আমার ভারত সরকারকে আদায় করে নিয়ে গেল, কিচ্ছু করলো না। সেম আমরা দেখলাম
ক্ষেত্রকে তুলে দিল, সাইক্লোনে যখন বিপর্যস্ত হলো পালিয়ে গেলেন, খবর নেই কোথায়, খবর নেই। শেষ পর্যন্ত আবার উড়িষ্যা গভর্নমেন্টকে উল্টা আবার বেসরকারি হাত থেকে টেক ওভার করতে হয়েছে। এরকম বিদ্যুতের মতো ক্ষেত্র, এসেনশিয়াল সার্ভিস, অত্যাবশ্যক ক্ষেত্র, যেটাকে বাদ দিয়ে মানুষ এক কদমে এগোতে পারে না, এই বিদ্যুতের মতো ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে। অলরেডি আইনের একটা অংশ পাশ করে নিয়েছেন, আর একটা অংশ পাশ করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটাকে আটকাতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম সম্ভব, আটকানো যায় যদি ঐক্যবদ্ধ হয়। উত্তরপ্রদেশ যোগী ভীষণ ক্ষমতাশালী, বলেছে যে সেনাবাহিনী দিয়ে মোকাবিলা করবে। প্রথম একদিনে ধর্মঘট, শুনলেন না। 5 তারিখ, গত মাসের 5 তারিখ নোটিশ দিলেন, যদি বেসরকারীকরণ করার প্রসেস বন্ধ না করো ধর্মঘটে যাবো, লাগাতার ধর্মঘটে যাবো। এরপরে পুলিশ নামিয়ে তাদেরকে ধমক দিলেন, বলবো কোনো কথা শুনতে চাই না। সমস্ত ইউনিয়ন, এমনকি বিএমএস করে ভারতীয় মজদুর সংঘ নেতৃত্বের কথা শুনলেন না, সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সহ ওয়ার্কাররা ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখে দিলেন অচল করে। ডাকলেন সেনাবাহিনীকে, মিলিটারিকে ডাকলেন, সেন্ট্রাল পিএসইউ থেকে লোক তুলে আনলেন দিল্লি থেকে, যে তোমরা বিদ্যুৎ ক্ষেত্র চালাও। তারা এসে বলছে কোন লাইন কোন দিকে গেছে, কোনটা কোন দিকে গেছে, কি করে বুঝবো, আমাদের পক্ষে সম্ভব না, পারলেন না। তারপর ডাকলেন সেনাবাহিনীকে, বললো আমাদের তো প্রিপারেশন ছাড়া এই ধরনের ডিস্ট্রিবিউশন ক্ষেত্র টেক ওভার করা সম্ভব না, অচল। 12টা জেলা একেবারে অন্ধকার। শেষ পর্যন্ত এই যোগী সরকার, উত্তরপ্রদেশের যোগী সরকার লিখিত এগ্রিমেন্টে আসতে বাধ্য হয়েছে। লিখিত এগ্রিমেন্টে আমি বেসরকারীকরণ কাজটা আপাতত বন্ধ রাখলাম, পরে যা করবো আপনাদের সঙ্গে পরামর্শ করে করবো। সম্ভব, লড়াই যদি করা যায়, সংঘবদ্ধ যদি হওয়া যায়, এই সরকারের দিশা ঘুরানো সম্ভব। এ প্রমাণ করে দিয়েছে উত্তরপ্রদেশ। এই রিসেন্ট আমি এটা বলছি, গত মাসে 5 তারিখের ঘটনা আমি বলছি। এটা সম্পর্ক সেখানে বলেছে ইতিমধ্যে 12 জন মুখ্যমন্ত্রী এই আইনে বিরোধিতা করেছেন, বলছে যে এটা করা উচিত হবে না বিদ্যুতের মতো ক্ষেত্রে, কিন্তু তারা শুনতে চাইছেন না। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে আপনার আন্দোলন ছাড়া এবং সেখানে প্রতিরোধ সংগ্রাম ছাড়া এই নীতির পরিবর্তন করা সম্ভব না। এই কারণে আমরা এটাকে এই আলোচনার মধ্যে এসছে। সেখানে দেখা যায় সবচেয়ে যে ভয়ঙ্কর অবস্থা যাবে, একটা বিশাল অংশের কর্মজীবী মানুষ আছে, দিনে আনে দিন খায়, এবং সেখানে বিড়ি শ্রমিক আছে, নির্মাণ শ্রমিক, বিভিন্ন কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, বিশাল সংখ্যাটা, বিশাল গোটা দেশে এরা। তারপরে গিয়ে আপনার রাস্তায় বসে যারা হকারি করেন বা বিভিন্ন দোকানে যারা কাজ করেন, এই ধরনের যে শ্রমিক যারা, এগুলিকে অধিকাংশ ক্ষেত্রে তারা অস্থায়ী শ্রমিক। এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, সেখানে রিক্সা শ্রমিক, এই ধরনের যারা আছেন, সেই ধরনের শ্রমিকদের আর কোনো কাজের গ্যারান্টি রইল না, তাদের আইনি সুযোগ পাওয়ার আর কোনো বিধান রইল না। শ্রম আইনে তাদের জন্য আইনি সুযোগের আর কোনো বিধান থাকছে না। এইভাবে এটাকে করে নিলেন, এবং এটা অর্থাৎ শ্রম কোডের আওতার বাইরে চলে গেলেন। আপনারা জানেন যে এখানে আমরা দেখেছি যে ধীরে ধীরে গড়ে ওঠা সরকারি যে সম্পত্তিগুলো একটার পর একটা বেসরকারীকরণ করা শুরু করেছেন, আগে থেকে শুরু করেছেন। এখন যেটা করছেন সেটা 100%, 100% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলিকে কবজা করে নিতে পারবে, এই সুযোগটা করে দিয়েছেন। এই কোভিড-19টাকে ঢাল হিসাবে ব্যবহার করে এই পদ্ধতিটা তারা গ্রহণ করলেন। এই সময়কালীন অবস্থার মধ্যে অনেকগুলো সেক্টর দিয়ে দিচ্ছে, যেটা ভয়ঙ্কর বিপজ্জনক, যেটা আমরা ভাবছি, যেটা রেল, এটা এমনিতে না, বিশাল তার সম্পত্তি, বিশাল তার জমি এবং বিশাল তার নেটওয়ার্ক। এই যে গ্রাম শহরের যে যোগাযোগ ব্যবস্থাটা, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পণ্য পরিবহন, যাত্রী পরিষেবা, এই রেলটাকে শেষ করে দেওয়ার জন্য সেখানে গিয়ে তারা এখন সিদ্ধান্ত নিলেন, প্রথম কিছু স্টেশন, যেগুলি বিজি স্টেশন, ব্যস্ততম স্টেশন, এগুলো তারা টেন্ডার করলেন। দ্বিতীয়, সেখানে সুপার ফাস্ট ট্রেন বা এক্সপ্রেসের নাম করে কিছু কিছু লাইন সেখানে দিয়ে দিচ্ছেন বেসরকারি হাতে। কিছুদিন আগে চালু করেছেন লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস, এবং সেখানে
ভাড়াটা নির্ধারণ কিন্তু সরকারের হাতে থাকছে না। এতদিন রেলের ভাড়া নির্ধারণ করতো সরকার, এখন বলছে প্রাইভেট সেক্টর যেখানে রেল চালাবে সেই ভাড়া নির্ধারণ করবে যারা চালাবেন তারা, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বিমানের ক্ষেত্রে যা করেছেন, বিমানের ক্ষেত্রে কিন্তু এখন কোনো নিয়ন্ত্রণ নেই। যারা বিমান চালায় যে কোম্পানি, সেই কোম্পানি ভাড়া নির্ধারণ করে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। গাড়ির ক্ষেত্রে যেমন মোটর ভেহিকেল অ্যাক্টের প্রভিশন আছে, ভাড়া নিয়ন্ত্রণ করবে সরকার, কিন্তু বিমানের ক্ষেত্রে নেই। রেলের ক্ষেত্রেও বেসরকারি সংস্থা যারা চালাবে সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, এই সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছেন। এইভাবে 155টা রুটে, যেগুলি বিজি রোড, যেখান থেকে আয় আসতো, 155টা রোড বেসরকারিতে তুলে দেওয়ার জন্য টেন্ডার প্রসেস পুরোদম শুরু করে দিয়েছে। তো এই রেলের মতো সম্পত্তি যদি বেসরকারি হাতে যায়, এটা শুধু কিছু রেল শ্রমিকের কাজ যাবে, কর্মচারী কাজ যাবে, এভাবে দেখলে কিন্তু বিরাট ভুল হবে। গোটা দেশের স্বার্থ বিপন্ন হবে। এখন তো আরো কায়দা করে নিয়েছেন, কোভিড-19 ঢাল হিসেবে ব্যবহার করে রেলটাকে সামনে রেখে এবং চালাকি বুদ্ধি হিসেবে বলছে সমস্ত ট্রেন সাসপেন্ড, ট্রেন চলবে না। আবার কিছু কিছু রুটে বিশেষ ট্রেন নাম দিয়ে ট্রেন চালাচ্ছে, ভাড়া কত ডাবল। তখন ধর্মনগরতে আগে 30 টাকা ছিল সম্ভবত ভাড়া, এখন এটাকে 75 টাকা করে। একই ট্রেন, কিন্তু একই ট্রেন, সাবরুমের ক্ষেত্রে ভাড়া যেটা ছিল এটাকে ডাবল করে দিয়েছেন। এইভাবে সুকৌশলে চালাকি করে সেখানে গিয়ে ভাড়াটাকে ডাবল করে দিচ্ছেন। এটা কার উপর চাপ পড়বে? সাধারণ মানুষের উপর, আমজনতার উপর চাপ পড়বে। পণ্য পরিবহন, যেটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পণ্য নিয়ে আসতেন, সে পণ্যের উপরও ভাড়াটা বাড়বে। এবং এই পরিস্থিতিতে রেলের মতো ক্ষেত্র যদি বেসরকারি হাতে দিয়ে দেয়, দেশের এত বড় বিশাল সম্পত্তি কে দিয়েছে অধিকার? ভোটের আগে তো একবারও বলেনি। নরেন্দ্র মোদী কি ভোটের আগে বলেছিল যে আমি ক্ষমতায় এসে রেলটাকে বেসরকারিকরণ করে দেবো, রেল রাখবো না? এ কথা তো বলেনি। ভোটের পরে দেশের জনগণের সঙ্গে যেভাবে সেখানে যা কথা দিয়ে এসছেন তার ধারে কাছে অনেকটা বিশ্বাসঘাতকের মতো এখানে রেলের মতো সম্পত্তি দিয়ে, এটার বিরুদ্ধে কনভেনশন বলেছে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে। অনেকগুলো ক্ষেত্র আছে, আমি বিশেষ কয়েকটা ক্ষেত্র বলছি। সেকেন্ড যেটা বিদ্যুৎ ক্ষেত্র, এটা অনেক আগে থেকে চেষ্টা করছে। উৎপাদন ক্ষেত্র বেসরকারি হাতে দিয়ে দিচ্ছেন। পরিষেবা যে সুযোগ সুবিধা পেতেন, যে স্কিমগুলো ছিল, এই স্কিমগুলোকে সবগুলোকে ভোতা করে দিয়ে এই এমডিএইচএম এর ভিতর ঢুকিয়ে দিচ্ছে। এটা মানে কি? সমস্ত লোককে বলছে এমডিএইচএম এর আওতায় এসে তোমাকে ইনস্যুর করা হবে, ইন্স্যুরেন্সের মাধ্যমে তোমাকে ফ্যাসিলিটি দেওয়া হবে, বেসরকারি হাসপাতালগুলোকে যুক্ত হবে এবং সেখানে সরকারি হাসপাতালগুলোকে ধীরে ধীরে পঙ্গু করে দেবে। বেসরকারি হাসপাতালের সঙ্গে টাই আপ করে সেখানে গিয়ে কোটি কোটি টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের নামে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আত্মসাৎ করার জন্য সুযোগ করে দিচ্ছে এনডিএইচএম এর নামে। এমনিতে স্বাস্থ্য পরিষেবার হালটা কি লক্ষ্য করছেন? কোভিড-19 এর সময় পরিষ্কার হবে। কাজে স্বাস্থ্য পরিষেবার যে বিষয়টা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? গরিব অংশের মানুষ, শ্রমজীবী, ক্ষেতমজুর, কৃষক, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য নীতি যেটা ঘোষণা করেছেন, এটার বিরুদ্ধেও রাস্তায় নামার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে বেকার সমস্যা, ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবং এই বেকার সমস্যা সম্পর্কে কাজ তো পাবেন দূরের কথা, কাজ তো যাচ্ছে। এটার মধ্যে দাঁড়িয়ে বেকার সমস্যা সম্পর্ক ট্রেড ইউনিয়নগুলো তার আলোচনায় আন্দোলনে যাতে নিয়ে আসে সেটাও কথাবার্তা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা লক্ষণীয় দিক, আমি আগের বিষয়টা যাচ্ছি না, এই রিসেন্টলি যে বিষয়গুলি এসছে সেখানে লক্ষ্য করবেন, একদিকে আক্রমণ বাড়ছে, মাথা নোয়াচ্ছে না, শ্রমজীবীরা মাথা নোয়াতে জানে না। যদি তাদেরকে বোঝানো যায়, যদি তাদেরকে সংগঠিত করা যায়, আটকানো সম্ভব কিছুটা। 3 দিনের কয়লা ধর্মঘট হুঁশিয়ারি দিলেন যে কয়লা ধর্মঘট করা যাবে না, মানলেন না, সাকসেসফুল স্ট্রাইক, টোটাল স্টপ করে দিলেন। পাবলিকও যুক্ত হয়ে গেছে এটার সঙ্গে, কয়লা ধর্মঘটের সঙ্গে। প্রাইম মিনিস্টার খেপে গিয়ে ঘোষণা করছেন নেক্সট টেন্ডারটা আটকিয়ে দিলেন। টেন্ডার হয়েছিল কয়লা ব্লকগুলো বিক্রি করে দেওয়ার জন্য, সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য। সেখানে গিয়ে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন এই নভেম্বর মাসে নাকি যে টেন্ডারটা হবে, আবার টেন্ডার করবে। আগের টেন্ডারে কেউ অংশ নিতে পারেনি, জনগণের
বাধার জন্য, শ্রমিক শ্রেণীর আন্দোলনের জন্য সকল অংশের মানুষ ঐক্যবদ্ধ এটিকে প্রতিরোধ করেছেন। এখন আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন এবারকার টেন্ডারে আমি নিজে হস্তক্ষেপ করবো, আমি থাকবো, দেখি কি করে টেন্ডার আটকায়। দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। 3 দিনের স্ট্রাইক রেডি আছে। আবারও যদি সেই কাজ করা হয়, আমাদের কয়লার ক্ষেত্রে সমস্ত অংশে ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ হবে, নতুন করে আবার ধর্মঘটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। ঘোষণা করো, ধর্মঘটে যাবেন। তাহলে একটা ধর্মঘটে সেন্ট্রাল গভর্নমেন্টকে পিছিয়ে যেতে বাধ্য করেছেন, নাম্বার 1। আমরা যদি লক্ষ্য করি, দেন তারা 46টা অস্ত্র তৈরি কারখানা এগুলি বেসরকারিতে তুলে দেবেন, বিদেশি পুঁজিতে তুলে দেবেন, দেশের নিরাপত্তা যেখানে যুক্ত। এটার বিরুদ্ধে স্ট্রাইক নোটিশ দিলেন, বললো যে এবারে স্ট্রাইক নোটিশ মানি না, তুমি আগে কারা কারা ধর্মঘটের পক্ষে তার জন্য একটা ভোট নাও। ভোট হলো গোপন ব্যালট ইলেকশন, কারা ধর্মঘট চায় কারা চায় না, গোপন ব্যালটে ভোট নিলেন। ভোটটা নিতে গিয়ে দেখা গেল, যখন ভোটটা নিলেন, ভোটের মধ্যে দেখা যায় 99.5% ভোট দিলেন আমরা ধর্মঘটে যাব, গোপন ব্যালটে। এমনকি বিএমএস যারা করে তারাও ধর্মঘটের পক্ষে ভোট দিলেন। তারা 12 তারিখ, গেল মাসের 12 তারিখ স্ট্রাইক নোটিশ দিয়ে দিলেন যে আমরা এটাকে বেসরকারি হাতকরণ করা হলে 12 তারিখ থেকে গোটা দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হবে, ধর্মঘটে যাবে। বাধ্য হয়ে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দেখলেন ঐক্যবদ্ধ হয়ে গেছে, তখন গিয়ে বললো আপাতত স্থগিত রাখলাম, পরবর্তী স্টেপ নেওয়ার আগে ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে বসবেন। এই পিছু হটানো সম্ভব, কিছুক্ষণের জন্য পিছু হটানো সম্ভব যদি ঐক্যবদ্ধ হওয়া যায়। আমরা এটা দেখলাম। ভারত পেট্রোলিয়াম টোটাল স্ট্রাইক গেলেন, সেখানেও বলবো যে আমরা কয়েক মাসের জন্য এটাকে স্থগিত রাখতে বাধ্য হলাম, এটাও ধর্মঘটে গিয়েছে। ওয়েল সেক্টরে আবার ধর্মঘট হলো, স্টিল ফ্যাক্টরি, স্টিল যেটা স্টিলের ক্ষেত্রে হলো সেখানে আবার ধর্মঘট হলো। আমরা লক্ষ্য করলাম প্রকল্প কর্মী যারা আছে, বিশেষ করে আশা এবং অঙ্গনারী যারা, তারা গোটা দেশের মধ্যে ব্যাপকভাবে আন্দোলনে সামিল হয়েছে, তাদের প্রাপ্য দিচ্ছে না, তার বিরুদ্ধে তারা জোরদার সংগ্রাম শুরু করেছেন। এবং এদিকে ডক শ্রমিকও সেখানে বসেনি, তারাও সেখানে আন্দোলনে সামিল হয়েছেন। তালাবন্দি চলাকালীন 10টা ট্রেড ইউনিয়ন তারা প্রথম ডাকলেন 21শে এপ্রিল, ভাষণ নয় রেশন চাই, খালি ভাষণ ভাষণ, ওই করতাল বাজাও, মোমবাতি জ্বালাও, আপত্তি নেই, খুব জ্বালান, খুব আপত্তি নেই, কিন্তু পেটটা তো খাওয়া দিতে হবে, এ নিয়ে কোনো আলোচনা নেই। স্লোগানটা কি হতো? 21শে এপ্রিল লকডাউন চলাকালীন ঘোষণা দেওয়া হলো যে ভাষণ নয় রেশন চাই। গোটা দেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ রাস্তায় নামলেন লকডাউনের মধ্যে, জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন। এই দিয়ে শুরু। ধীরে ধীরে আমরা লক্ষ্য করলাম 9ই আগস্ট আন্দোলন, কৃষকরা আমাদের সঙ্গে এসছে, একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে। এই আন্দোলনগুলির মধ্যে দিয়ে অনেকটা দেখা যায় কিছুটা আমরা সেখানে তাদেরকে অথচ এই হুঁশিয়ারি দেওয়া সম্ভব হয়েছে যে এভাবে চলতে পারে না, এইভাবে চলতে দেওয়া হবে না, এবং সেই ধরনের একটা হুঁশিয়ারি ভারত সরকারের সামনে আমরা উপস্থাপিত করেছি। শ্রমিক কৃষকের যৌথ কর্মসূচি চলছে, এটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে, এবং কৃষকরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত, তারাই দেশ গড়ে, তারাই দেশের মূল ভূমিকা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশ চলতে পারে না। স্বাভাবিক কারণে এই যে ব্যাপক ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যকে আমাদের ক্ষেত মজুর সহ তাদেরকে একসঙ্গে যুক্ত করে ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য সেই যৌথ ঘোষণার মধ্য দিয়ে আহ্বান জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আপনারা জানেন, 7,500 টাকা, আমি আলোচনা যাচ্ছি না, আপনারা জানেন প্রত্যেককে দিতে হবে 10 কেজি চাল, এবং তার জন্য বিভিন্ন যে পদক্ষেপ নেব সেগুলো কৃষকদের এবং শ্রমিকদের বিরুদ্ধে যে আইনগুলো পাশ করানো হয়েছে সেগুলোকে বাতিল করা, বেসরকারীকরণ বন্ধ করা, সকলের জন্য পেনশন এনপিএস বাতিল করতে হবে, এবং যেই বেসরকারীকরণে যে বিশেষ করে বিদ্যুৎ, রেল, স্বাস্থ্য পরিষেবা বেসরকারি দেওয়ার যে বিরোধিতা, এই বিরোধিতা করার জন্য আমাকে ব্যাপকভাবে আমাদের ঐক্যবদ্ধ হবে। এই বিষয়গুলি নিয়ে আমরা আসছি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ত্রিপুরাতে আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি, ত্রিপুরার যে সরকার তারা অলরেডি শ্রমজীবীদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা বিধানসভাতে আলোচনা ছাড়া পাশ করে নিলেন। একদিনে বিধানসভা 10টা বিল পাস, তার ঘটনা 1.5 ঘন্টা বিধানসভার অধিবেশনে 10টা বিল পাস। এই মানে যা আসে তাই যাতে চটজলদি করা যায়,
চটজলদি মিন্স কিন্তু আপনাদের জন্য না, এটা হলো দেশের একচেটিয়া পুঁজি, ধনিক বণিক বহুজাতিক সংস্থা, বিদেশি পুঁজি যারা আছে, আমাদের দেশীয় পুঁজি সহ এই পুঁজি যাতে গতিহীন মানে একেবারে যেমনি খুশি আপনি যাতে বিচরণ করতে পারে, তীব্র গতিতে বিচরণ করতে পারে, তার জন্য কোনো বিধিনিষেধ থাকবে না। এর জন্য এটা নাম দিয়েছে ইজ অফ ডুইং, ইজি ডুইং অনেকটা কি, সেটা সহজ করে দিয়েছে, যেমনি খুশি আপনি বিচরণ করতে পারবে, মানে আপনাদের সর্বনাশ করতে পারবে, এই ঘোষণা তারা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, এখানে কৃষক সভার নেতা আছেন, আর একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনেছেন, যেটা কৃষক বিল পাশ করিয়ে নিয়েছেন। সংক্ষেপ বলবো, তিনি সেই বিষয়টা বলবেন, আমি এই জায়গায় যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি যে এখন যে কাজটা দীর্ঘদিন যাবৎ করার চেষ্টা করছেন, অনেকদিন যাবতই নানা ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত, সময়ে সময়ে কিছু কিছু সংযোজনী এনে মানুষের যে অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক যে অধিকার এবং স্বাধীনভাবে তার মতামত প্রকাশের যে অধিকারগুলো ছিল, যেগুলো আমরা মনে করি শ্রমজীবীদের ক্ষেত্রে, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ব্রিটিশ শাসিত ভারতবর্ষেই আন্দোলনের মধ্য দিয়ে 1926 সালে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট তৈরি হয়, এবং সময়ের সময় ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ধর্মঘট হয়েছে, আন্দোলন হয়েছে, শ্রমিকদের স্বার্থে কিছু সেখানে আইন তৈরি করতে বাধ্য হয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর সময়ের সময় আন্দোলন, লড়াই সব কোনো জিনিস এমনিতে দেয়নি, যারাই সরকার ছিল এমনিতে দেয়নি, তার জন্য আন্দোলন করতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে, কঠিন পরিশ্রম করতে হয়েছে, চিৎকার করতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, ধর্মঘটে যেতে হয়েছে, তারপরে গিয়ে এই ধরনের 44টা শ্রম আইন হয়েছিল। এখন সেই 44টা শ্রম আইনের মধ্যে 29টাকে সম্পূর্ণ অচল করে দিয়েছেন, এটাকে রিপিল করে দিয়ে অর্থাৎ স্থগিত করে দিয়েছেন। 29টা প্রায় বলা যায় এগুলিকে স্থগিত বা বাতিল করে দিয়ে 4টা কোডে পরিণত করেছেন। মজুরি কোড আগেই পাস করে নিয়েছেন, আর সর্বশেষ 3টা কোড পার্লামেন্টে এবং রাজ্যসভায় তারা এই গত যে সেশন, সেই সেশনে গিয়ে তারা পাস করিয়ে নিয়েছেন। কোনো বিরোধিতা শুনবেন না, কোনো বক্তব্য শুনবেন না, ট্রেড ইউনিয়নগুলো যে বাধা বিপত্তি বা তারা যে মতামত দিয়েছিলেন সেই মতামত শুনতে চাইলেন না, বা বিভিন্ন বিশেষজ্ঞ যারা বুদ্ধিজীবী তাদেরও মতামত তারা স্ট্যান্ডিং কমিটির কাছে দিয়েছিলেন, কোনো মতামত অ্যাকসেপ্ট করলেন না, উল্টো আগের বিলটাতে যা ছিল তার চেয়ে সংযোজন করে আরো বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে এই বিল সেখানে পাস করিয়ে নিয়েছেন। 4টা কোড, এই কোডের মোদ্দা কথা হলো আপনি আপনার কর্মজীবনে আর কোনো চাকরির নিশ্চয়তা আপনার রইল না, পরিষ্কার মোদ্দা কথা এটি। দ্বিতীয় যেটা হলো আপনার মজুরি ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো ছিল মজুরি নির্ধারণ করার, কি পদ্ধতিতে মজুরিটা নির্ধারিত হবে, যে সেগুলো পর্যন্ত ফর্মুলা যেটাকে বলা হতো এটা রইল না। এবং তৃতীয় যেটা সোশ্যাল অর্থাৎ সামাজিক ক্ষেত্রে আপনার কতগুলো অধিকার নিশ্চিত ছিল, স্বাস্থ্য পরিষেবা পাওয়া, ছুটি ছাটা পাওয়া, মহিলাদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা, নানা ধরনের কিছু বিষয় ছিল যেগুলো, এগুলি সামাজিক নিরাপত্তা যেটাকে বলা হয়, এটাও রইল না। এবং এগুলিকে বাহ্যিক দিক থেকে বিলটাকে এমন ভাবে এনেছে, প্রথম দিকটাতে পড়লে মনে হবে এটাকে ডিপলি গিয়ে যদি বিশ্লেষণ করা যায় আগেরটার সঙ্গে এখন যেটা করেছেন বিরাট পার্থক্য, বিরাট পার্থক্য। সেই পরিস্থিতির মধ্যে শ্রম কোড যেটা পাস করিয়ে নিয়েছেন, এটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী মেনে নিতে পারে না, শ্রমজীবী মানুষ মেনে নিতে পারে না, এবং এটা পরিষ্কারভাবে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। পার্মানেন্ট নামে শব্দ থাকছে না, স্থায়ী নামে শব্দ থাকছে না, সমস্ত এখন চুক্তিবদ্ধ কথা আসবে, ঠিকা শ্রমিক প্রথা ইত্যাদি আসবে, এবং এগুলি আগে থেকে লাগু করা শুরু করেছেন। কিন্তু আইনি অসুবিধার ক্ষেত্রে কিছু কিছু সুযোগ সুবিধা এই ধরনের শ্রমিকরা যারা কাজ করেন তাদেরকে দিতে বাধ্য হতেন, এখন আর সে আইনি বাধাটা রইল না, এবং সেখানে মালিকরা এখন তার খুশি মতো সেখানে তাদেরকে ব্যবহার করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, তাদের আর কোনো গ্যারান্টি রইল না। এই যে অবস্থা